দেখো, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি এইচএসসিতে এখান থেকে তিনটার ভিতরে দুইটা কোশ্চেন আসে, তিনটা কোশ্চেন আসে 8টার ভিতরে। তারপর দেখা যায় যে তোমার এই সে অ্যাডমিশন এক্সামগুলোতে 25 মার্কে কোশ্চেন করলে মোটামুটি 7 থেকে 8 মার্ক অর্গানিক কেমিস্ট্রিতে আসে। তো অর্গানিক কেমিস্ট্রি তুমি চাইলেও স্কিপ করতে পারবে না, এটা তোমাকে পড়তেই হবে, না হলে আদতে ভালো করা সম্ভব না। তো এই অল্প সময় অর্গানিক কেমিস্ট্রি আমি তোমাদের শিখিয়ে দেবো, যাতে খুবই অল্প সময় প্রিসাইজলি তুমি এইচএসসি এবং বোথ অ্যাডমিশনে ভালো করতে পারো। তো কি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমাদের জানতে হবে জৈব রাসায়নিক বা অর্গানিক কেমিস্ট্রিটা কী। দেখো, জৈব রসায়ন হলো কার্বন যৌগের রসায়ন, মানে যেটা কার্বন নিয়ে গঠিত হয়, কার্বনের বিভিন্ন কম্পাউন্ড, কার্বনের বিভিন্ন ধরন নিয়ে। আর হাইড্রোকার্বন হলো মূল জৈব যৌগ। তো জৈব রসায়ন কি, আমি বলি কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলে। তোমাদের এগুলো মুখস্থ করার দরকার নেই, আমি অবশ্যই শীট প্রোভাইড করবো, সেগুলো থেকে তোমরা দেখে নিতে পারবে। আপাতত মনোযোগ দিয়ে ক্লাস করো। তো জৈব রসায়ন কি, কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলে। আর জৈব যৌগ কি, জৈব যৌগ বলতে হাইড্রোজেন এবং কার্বন, এই যে আমি একটা ছবি দেখছি দেখো, হাইড্রোকার্বন, এইগুলো হলো কার্বন এবং হলো হাইড্রোজেন মূলক। কার্বন হাইড্রোজেন মূলক দিয়ে মানে হাইড্রোকার্বন দুটোকে একসাথে বলে, যেগুলো গড়ে ওঠে তাকে বলা হয় জৈব যৌগ। এখন কি ভাইয়া সব কিছুতে কার্বন হাইড্রোজেন থাকবে না, তোমার কার্বন হাইড্রোজেন ছাড়া অক্সিজেনও থাকতে পারে, কিছু ক্ষেত্রে সালফার থাকতে পারে, কিছু থেকে নাইট্রো থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে। মেনলি এখানে যে মূল কম্পাউন্ড সেটা যখন কার্বন থাকবে তাহলে তাকে জৈব যৌগ বলা হবে। তো এখন প্রশ্ন আসবে যে কেন কার্বন, হোয়াই কার্বন। দেখো, কার্বন আমাদের নেয়ার একটা কারণ আছে, একটা না তিনটা কারণ। কারণগুলো কি কি? এক হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম, দ্বিতীয়ত এখন আমরা জানি দ্বিতীয়ত সমানুতা, এবং তৃতীয়ত পরিমার্জন। এখন ভাইয়া ক্যাটিনেশন ধর্মটা কি? দেখো, ক্যাটিনেশন হলো প্রথমত সমযোজী বন্ধন, কি তোমাদের জানো, ইলেকট্রন নিজেদের মাধ্যমে শেয়ার করার মাধ্যমে দুটো মৌল যে বন্ধন গঠন করে সমযোজী বন্ধন বলে, এগুলো বলার দরকার নেই। তো সমযোজী বন্ধন দ্বারা অধিক সংখ্যক সপরমাণু যুক্ত হওয়া কার্বনের বিশেষ ক্ষমতা, যাকে কার্বন পরমাণু ক্যাটিনেশন বলে, ব্লা ব্লা ব্লা। আসলে ক্যাটিনেশনটা জি, ধরো কার্বন অন্য একটা কার্বনের সাথে সহজেই যুক্ত হতে পারে, এটা বিভিন্নভাবে, কার্বনের চারটা বন্ডই কার্বনের সাথে যুক্ত হতে পারে। এই যে কার্বনের এই ধর্ম, একে আমরা ক্যাটিনেশন বলতে পারি। তো কার্বনে কি একে অপরের সাথে যুক্ত হতে পারে ধর্ম, কার্বন বিভিন্ন ধরনের কম্পাউন্ড তৈরি করে, নিজেরা নিজের সাথে যুক্ত হয়। তো এই যে ধর্মটা, একে বলা হয় কার্বনের ক্যাটিনেশন। এখন ক্যাটিনেশন কি? ক্যাটিনেশন ল্যাটিন ক্যাটেনা শব্দ থেকে ক্যাটিনেশন উৎপন্ন। এই ক্যাটিনা শব্দের অর্থ কি? ক্যাটিনা শব্দের অর্থ হলো শিকল অথবা চেইন। আমরা জানি যে কার্বনের বিভিন্ন চেইন মূলক তোমরা দেখবে নামকরণ, কিছু কিছু দেখছো টেনে ক্লাস এসএসসিতে তোমরা, যে বিভিন্ন কার্বন কম্পাউন্ড, তো এইগুলো কার্বন একে অপরের সাথে খুব সহজেই বন্ড করতে পারে, একেই ক্যাটিনেশন বলে। তো এই ক্যাটিনেশনের সফলতার কারণ কি? দেখো, কার্বনের যে বন্ধন শক্তি, এর উচ্চ মানের কারণেই ক্যাটিনেশনের সফলতার কারণ। যে ক্যাটিনেশন কেন হয়, যে কার্বন বন্ধন শক্তির উচ্চ মান। এখন এই যে বন্ধন শক্তির উচ্চ মান হয়, তার পিছেও কিছু কারণ আছে। যেমন ধরো, কার্বনের বন্ধন শক্তি আমরা জানি 347 কিলোজুল পার মোল ইনভার্স 1, ঠিক আছে। তো এই মোটামুটি আসক্তি, একটা হলো কার্বনের মোটামুটি ইলেকট্রন আসক্তি। দেখো, কার্বন মোটামুটি ইলেকট্রনকে আকর্ষণ করে, আমরা তো এটা মোটামুটি সবাই জানি। আরও আছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান। দেখো, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা কত জানি? 2.5। এই 2.5 খেয়াল করো, আমাদের যে প্রথম মৌল কোনটা, লিথিয়াম, এবং শেষ মৌল কোনটা, আমাদের ফ্লোরিন। এই দুটো হলো দ্বিতীয় শ্রেণীর প্রথম এবং শেষ মৌল। এই দ্বিতীয় পর্যায়ে প্রথম ও শেষ মৌল তড়িৎ ঋণাত্মকতার মান যথাক্রমে 1 এবং 4। এই 1 + 4কে যদি আমরা গোল করি তাহলে হয় 2.5, যা কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মানের সমান। তা মোটামুটি বোঝায় এই যে গড় একটা মান আছে, এই গড় মানের জন্যই কার্বনের বন্ধন শক্তির একটা উচ্চ মান হয়। আবার আছে কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। দেখো, কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ আমরা জানি 0.077 ন্যানোমিটার। এই যে এত ছোট্ট একটা ব্যাসার্ধ, এটা সবচেয়ে কার্যকরী সূত্র বলা যায়, মানে সবচেয়ে কার্যকরী কারণ হলো এই কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের কারণেই মূলত কার্বনগুলো বন্ধন শক্তির মান এত উচ্চ হয়ে থাকে। এখন এই কার্বনের একটা দেখো, তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, C60, এই যে ফুলারিন। এই ফুলারিনকে বুকমিনস্টার ফুলারিনও বলা হয় বা বাকিবলও বলা হয়। এইটা আবিষ্কারের কারণে একজন নোবেল পেয়েছিল রসায়নবিদ, এই ফুলারিন আবিষ্কার কারণে। এটা একটা কার্বনের ক্যাটালিসিস ধরে, দেখো এখানে একটা কার্বনের সাথে এরকমভাবে যুক্ত আছে। আমরা কার্বনের জানি যোজনী কত, কার্বনের যোজনী হয় 4, এটা জানার দরকার। তো আবার কি জানো, সমানুতা জিনিসটা কি? যাদের আণবিক সংকেত সমান কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে সমানুতা বলে। দেখো, কার্বনের যে মৌলগুলো আছে,
এগুলো বিভিন্ন ধরনের সমানতা দেখায়। যেমন আমরা যদি খেয়াল করি C2H6O, ধরো এইটা একটা মৌল, এইটার আণবিক সংকেত কি C2H6O। এখন এইটা থেকে তোমার ইথানল, তোমার অনেকে দেখছো ইথানল কি CH3CH2OS, এটা একটা ইথানল, এই ইথানলও তৈরি হয়। আবার ধরো ইথানল, এবং তোমার ধরো এটা থেকে আমাদের অনেক মিথক্সি মিথেন বা ইথার দেখছো, যে এখন জানা দরকার না ইথার কি, আমি সামনে তোমার জানতে পারবে। তারপর যাই হোক জেনে নাও যে ইথারও তৈরি হয়। তো দেখো একই আণবিক সংকেত এই যে এইটিগুলোকে আণবিক সংকেত বলে। আর গঠন ভিন্ন হলে তাকে গাঠনিক সংকেত বলে, যে একসাথে সবগুলো যোগ করে আছে, কার্বন এখানে 2টা যোগ করে আছে, 6টা হাইড্রোজেন আছে আর অক্সিজেন একটা আছে, এই যে জাস্ট টোটালটা কাউন্ট করে যেটা হয় ওটা হলো আণবিক সংকেত। আর বিভিন্ন ধরনের এই যে CH3CH2 সাথে যুক্ত, আবার এটা OS এর সাথে যুক্ত, এগুলো হলো গাঠনিক সংকেত। আর এই যে টোটাল এটা একটা দেখতে পাচ্ছি, এটা একটা গাঠনিক সংকেত, অক্সিজেন একটা আছে এর সাথে CH3 যুক্ত, এগুলো হলো গাঠনিক সংকেত। তো সমানতা কি, একই আণবিক সংকেত সমান, গাঠনিক সংকেত ভিন্ন, এদের সমানতা বলে। তো কার্বনের দেখা যায় কি এরকম বিভিন্ন ধরনের সমানতা ঘটে। এই জন্য কার্বন আরেকটা কারণ যে আমরা জৈব যৌগে কার্বন নেই। আবার আমরা জানি প্রকৃতিতে জৈব যৌগের সংখ্যা, তোমার অর্গানিক যে কম্পাউন্ডগুলো আছে ওসি লিখলাম আমি, সংখ্যা প্রায় 80 লাখ। কত ভাইয়া? 80 লাখ। আর অজৈব যৌগগুলো আছে, অজৈব যৌগ পরিমাণ প্রায় 1 লাখ। দেখছো, তার মানে বুঝছো এই যে 80 লাখের কারণই এগুলো, এই যে ক্যাটিনেশন, কার্বন একটার সাথে যুক্ত হতে পারে, এই যে সমানতা। এরপর আসে আরেকটা কারণ কার্বন নেওয়ার, তার হলো পলিমারকরণ কি, ধরো অসম্পৃক্ত হাইড্রোজেন কোণগুলো, হাইড্রোকার্বন অসম্পৃক্ত কোণগুলো ভাইয়া আমরা আবার সামনে জানতে পারবো অসম্পৃক্ত। তারপর একবার বলি, যদি কার্বনের সাথে সিঙ্গেল বন্ড থাকে তাহলে হলো সম্পৃক্ত, আর যদি কার্বনের সাথে ডাবল বন্ড অথবা কার্বন কাপলের সাথে ট্রিপল বন্ড থাকে তাহলে তাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলো আছে ভাই, এগুলো বহু সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে। এত তোমার কঠিন সংখ্যা মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝে নাও। ধরো আমার যদি এই CH2 ডাবল বন্ড CH2 যে মৌলগুলো আছে, এইটা আমার যদি উচ্চ চাপ, যদি আমি খুবই হায়ার প্রেশার দিই, তারপর তোমার ধরো অতিরিক্ত তাপমাত্রা দিই, 200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা দিই, তাহলে তোমার এটা এইরকম একটা গঠন করবে। CH2 এটা n সংখ্যক, মানে এগুলো অনেকগুলো n সংখ্যক, এগুলোর মধ্যে বৃহৎ হয়। যেমন এই যে এটাকে বলা হয় হলো ইথিলিন, এটা কি বলা হয় ইথিলিন। আর এই যে এইটা যে n সংখ্যক, এটাকে বলা হয় পলিথিন। ওই যে পলিমারকরণের পলি থেকে ইথিনের সাথে যুক্ত হয় পলিথিন, যেটা বিশাল একটা অণু, আমরা দেখতে পাই পলিথিন তো আমরা সকলেই দেখছি। তো এগুলি মূলত এই কার্বন নেওয়ার মূল কারণ। তো ভাই আরেকটা জিনিস জানা দরকার এখানে আমরা জানবো, তা হলো প্রাণ শক্তি মতবাদ। এখন বলতে পারবে ভাই প্রাণ শক্তি মতবাদ এটা কি, এটা সম্পর্কে একটু জানছি। দেখো এই যে বিজ্ঞানীদের নাম আছে, অনেকে এটা মুখস্থ করতে ভয় পায়, আসলে মুখস্থ পারে না। দেখো সকলে কিছু না কিছু ভাবে সমাজে, পরিবেশে, সব জায়গায় আমরা কিছু না কিছুভাবে অনুদান রাখার চেষ্টা করি, নিজেকে প্রেজেন্ট রাখার চেষ্টা করি, তোমাদের ভবিষ্যতে যে যাই হোক নিজের একটা ছাপ রাখার চেষ্টা করবা পৃথিবীতে। তো ওনারাও নিজেদের ছাপ রাখছে, তাই ওনাদের সম্মানার্থেই আমাদের নামগুলো পড়ি, মুখস্থ করবার দরকার নেই, জাস্ট দেখে দাও। যেমন এই যে বার্জেলিয়াসের মতবাদ আছে, এই বার্জেলিয়াস এই প্রাণশক্তি মতবাদ অথবা ভাইটাল ফোর্স থিওরি দিছে। তো বার্জেলিয়াস কী বলছে? বার্জেলিয়াস বলছে হলো জৈব যৌগ সমূহ হলো কাকে বলে, ধরো সজীব মানে জীবন্ত যেগুলো সজীব, ধরো উদ্ভিদ, আমার সজীব উদ্ভিদ দেখতে পারি যে আশেপাশে যে আমাদের সকল ধরনের উদ্ভিদ আছে এগুলো, অথবা ধরো প্রাণী আছে। তো এদের ভিতরে যে ধরনের যৌগ বা এদের থেকে যে ধরনের যৌগ তৈরি হয় তাকে উনি নাম দিয়েছিল জৈব যৌগ। এবং যেগুলা তোমার দেখা যায় যে জীবিত নয়, যেগুলো ধরো খনিজ থেকে আমরা পেয়ে থাকি, ধরো কয়লা, সোনা, এগুলোকে বলছে, অথবা এগুলো নির্জীব, যে অনেক আছে মৃত প্রাণী, ওগুলো তো জীবন্ত নাই, ফসিল যেগুলো, ওগুলোকে উনি নাম দিয়েছিল অজৈব। তো তার ধারণা ছিল যে এই যে জীবিত জিনিসগুলো আছে এদের ভিতর কোনো ধরনের এক ধরনের শক্তি আছে, এই শক্তি নিহিত থাকার কারণেই উনি ভাবছে এগুলোই সম্ভবত জৈব যৌগ, তাই জন্য উনি নাম দিয়েছিল প্রাণশক্তি মতবাদ অথবা ভাইটাল ফোর্স থিওরি। কিন্তু 1815 সালে ফ্রেডরিক ভোলার, অনেক ধরনের উচ্চারণ করে থাকে, উনি প্রথমে দেখাইছে যে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl সাথে তোমার লেড সায়ানাইড যুক্ত করে দেখা গেছে যে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হয়েছে। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উনি উচ্চ তাপে নিয়ে এই ধরনের ভিতরে পুনর্বিন্যাস হয়ে একটা ইউরিয়া মূলক তৈরি হয়েছে। ইউরিয়া কি, আমরা ওই যে শরীরে স্তন্যপায়ী প্রাণী যেগুলো আছে তাদের প্রস্রাবে
যে ইউরিন আছে ওই ইউরিনই একটা ইউরিয়া থাকে। ধরো জাস্ট বলতেছে পেশাব বা প্রস্রাবের একটা উপাদান হলো ইউরিয়া। তো ইউরিয়া একটা জৈব যৌগ। অনেকে দেখবেন ইউরিয়া সার প্রয়োগ করা হয় তোমাদের মাঠে উৎপাদন করতে, বিভিন্ন ধরনের খাবার উৎপাদনে ইউরিয়া সার ব্যবহৃত হয়। তো যাই হোক, উনি এটা সম্ভবত সবার আগে দেখাতে পারছে যে অজৈব যৌগ থেকে যে বার্জিলিয়াস 1808 সালের মতবাদ, তার মতবাদের প্রায় 7 থেকে 8 বছর পর ফ্রেডরিক উইলার দেখাইতে হয়েছে যে না, তার ধারণা ভুল। ল্যাবেও অথবা নির্জীব বস্তু দিয়েও আমরা চাইলে এমন জৈব যৌগ তৈরি করতে পারি। তো এই জন্য ওনার এই সফলতার জন্য আমরা ফ্রেডরিক উইলার বা এফ ওয়েলারকে জৈব রসায়নের জনক বা ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি বলি। সো এই ছিল মোটামুটি এই ভিডিওতে। ধন্যবাদ।